প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটা হচ্ছে ক্লাস 12 তৃতীয় সেমিস্টার অর্থাৎ 2025-26 সিজনে যারা ক্লাস 12-এ উঠেছো তাদের জন্য আজকের এই ইম্পর্টেন্ট ভিডিও। আজকের এই ভিডিওতে থাকছে সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা, এক্সাম কিভাবে তোমরা দেবে এবং একই সঙ্গে আমাদের অনলাইন ক্লাস সম্পর্কে যাবতীয় তথ্য এবং অ্যাডমিশন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে এই সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে পুরোটা ডিসকাস করব। কাজেই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, একই সঙ্গে ভিডিওটা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো আমাদের 25-26 সিজন, ঠিক আছে, 25-26 এই সিজনে যারা জিওগ্রাফিতে ক্লাস 12 তৃতীয় সেমিস্টার, তোমাদের সিলেবাস সম্পর্কে আমি আলোচনা করব। তার আগে অল্প বলে নিই, তোমাদের সিলেবাসের 3টে পার্ট রয়েছে। এই 3টে পার্ট থেকে তোমাদের পরীক্ষা হবে, পুরোটাই কিন্তু এমসিকিউ। এবং এমসিকিউকে দেখতে পাচ্ছি আমরা, প্রথমে রয়েছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, 15 নম্বর আসবে এখান থেকে। ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি, এখান থেকে 10 নম্বর আসবে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এখান থেকে 10 নম্বর প্রশ্ন হবে। অর্থাৎ টোটাল পরীক্ষা হচ্ছে 35 মার্কস। এই 35 মার্কস তোমাকে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে এবং এমসিকিউ পরীক্ষা, সে কারণে আমাদের চ্যানেলকে ফলো রাখো। এমসিকিউ পরীক্ষার বিভিন্ন সেট নিয়ে হাজির হব আমাদের চ্যানেলে, কাজেই ভিডিওটা অবশ্যই দেখো এবং তার সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। এক্সাম তোমাদের বলে দিলাম সম্পূর্ণটাই এমসিকিউ হবে এবং এমসিকিউ কিন্তু বেশ কিছু প্রশ্ন সহজ আসবে, বেশ কিছু কঠিন আসবে, অর্থাৎ মিলিয়ে মিশিয়ে প্রশ্ন হবে, এটা মাথার মধ্যে প্রথমেই রেখে দাও। পরবর্তী চলে আসছি আমাদের অনলাইন ক্লাস সম্পর্কে। অনলাইন ক্লাস আমরা সব থেকে ব্যাপার যেটা রেখেছি সেটা হচ্ছে আমাদের ক্লাসের অ্যাডমিশন শুরু হয়ে গেছে। ফিজ প্রতি মাসে 150 পার মান্থ, খুবই স্বল্প ফিজ। সেখানে তুমি 2 দিন সপ্তাহে ক্লাস পাবে, একই সঙ্গে ক্লাসের রেকর্ডিং পাবে, আলোচনা, মক টেস্ট, সম্পূর্ণ সিলেবাসকে কভার করা হবে এবং সেই সঙ্গে পরবর্তীকালে সেমিস্টার 4 হোক, প্র্যাকটিক্যাল ক্লাস হোক, সমস্তটাই কিন্তু ক্লিয়ার করতে পারবে আমাদের এই ক্লাস থেকে। এই ক্লাস হচ্ছে প্রতি সপ্তাহে শনি এবং রবিবার রাত্রি 8:30 থেকে 9:30 পর্যন্ত। এই হচ্ছে ক্লাসের শিডিউল। যারা জয়েন করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। চলো এবার শুরু করি আমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা। সিলেবাসের মধ্যে কি কি পড়তে হচ্ছে ভালো করে মন দিয়ে দেখে। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস দেখতে পাচ্ছ, এখানে রয়েছে ক্লাস 12 সিজন 25-26। সিলেবাসের দিকে নজর দিই আমরা। এবার চলে আসছি প্রথম সাব ইউনিট, যেখানে রয়েছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, যেখানে তোমার নাম্বার রয়েছে 15 মার্কস। এখানে কি কি পড়তে হচ্ছে, এখানে দেখো 5টা ইউনিট। নাম্বার 1 হচ্ছে জিওটেকটনিক বলতে এখানের মধ্যে তোমাদেরকে একটা থিওরি পড়তে হবে, একটা আলফ্রেড ওয়েগনারের একটা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি রয়েছে। এই থিওরিটা কিন্তু পড়তে হচ্ছে ইউনিট 1-এ। ইউনিট 2-তে পড়ছে জিওমরফিক প্রসেসগুলো, অর্থাৎ এক্সোজেনিক প্রসেস, যে প্রসেসগুলো ভূপৃষ্ঠের ওপরে কাজ করে। যেমন মনে করো মাস ওয়াস্টিং, গ্লেসিয়াল ল্যান্ডফর্ম। গ্লেসিয়াল বলতে এখানে হিমবাহের ক্ষয়কার্য বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো। কাস্ট ল্যান্ডফর্ম অর্থাৎ কাস্ট অঞ্চলে ভৌমজলের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো পড়তে হচ্ছে, শুধুমাত্র এই কয়েকটাই। ইউনিট 3 চলে আসি, যেখানে রয়েছে ক্লাইমেটের মধ্যে তোমাদেরকে পড়তে হচ্ছে ওয়াটার ইন অ্যাটমসফিয়ার, কন্ডেনসেশন, ফরমেশন টাইপস, প্রিসিপিটেশন ফরমেশন টাইপস, অর্থাৎ কন্ডেনসেশন এবং ফরমেশন এই জিনিসগুলো কিন্তু পড়তে হচ্ছে। ইউনিট 4-এ পড়তে হচ্ছে হাইড্রোস্ফিয়ার, যার মধ্যে রয়েছে ওশিয়ান ফ্লোর এবং টেম্পারেচার অ্যান্ড স্যালিনিটি, ওশিয়ান মিনারেল, ফুড অ্যান্ড পাওয়ার, ওশিয়ান ডিপোজিট, অর্থাৎ হাইড্রোস্ফিয়ার মানে জলবিদ্যা। এইখানে বাড়িমণ্ডল থেকে তোমাদের মানে সমুদ্রপৃষ্ঠের ওপরে যে তাপমাত্রা বা লবণতা এগুলো পড়তে হচ্ছে। সমুদ্রের মিনারেল মানে কি কি সম্পদ পাওয়া যায় সেগুলো পড়তে হচ্ছে। ফুড পাওয়ার অর্থাৎ কি শক্তি সম্পদ রয়েছে, একই সঙ্গে ওশিয়ান ডিপোজিট অর্থাৎ সামুদ্রিক সঞ্চয়, এগুলো নিয়ে পড়তে হচ্ছে। ইউনিট 4-এ চলে আসি। ইউনিট 4-এ রয়েছে বায়োস্ফিয়ারে তোমাদেরকে পড়তে হচ্ছে নেচার, কনসেপ্ট, টাইপস অফ ইকোসিস্টেম, তারপর রয়েছে কনসেপ্ট অফ ট্রপিক লেভেল, ফুড চেন, ফুড ওয়েব, অর্থাৎ এই জীবমণ্ডল থেকে তোমাদের পড়তে হচ্ছে ইকোসিস্টেম বলতে কী বোঝো, বাস্তুতন্ত্র সম্পর্কে আলোচনা। একই সঙ্গে ট্রপিক লেভেল, যে পরপর স্তর অনুযায়ী রয়েছে সেই স্তরগুলো, ট্রপিক লেভেলটা পড়তে হচ্ছে। ফুড চেন মানে হচ্ছে খাদ্য শৃঙ্খল এবং ফুড ওয়েব মানে হচ্ছে খাদ্য জাল, এগুলো সম্পর্কে পড়তে হচ্ছে। এটা গেল আমাদের ফিজিক্যাল জিওগ্রাফি থেকে। চলে আসি, এবার রয়েছে ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি।
এখানে পড়তে হচ্ছে 10 নম্বরের প্রশ্ন আসবে। এই 10 নম্বর থেকে কী কী হবে, দুটো মাত্র ইউনিট, দেখো দুটো ইউনিট। ইউনিট 1 রয়েছে পপুলেশন অর্থাৎ জনসংখ্যা। এই জনসংখ্যাটা কিন্তু ভারতের নয়, পুরো ওয়ার্ল্ড ওয়াইড পড়তে হবে। কনসেপ্ট অফ ডেমোগ্রাফি, ডিস্ট্রিবিউশন, ডেন্সিটি অফ পপুলেশন, দেখো ওয়ার্ল্ড ওয়াইড লেখা আছে, মানে পুরো পৃথিবীব্যাপী জনসংখ্যার ঘনত্ব এবং জনসংখ্যার বন্টন সম্পর্কে পড়তে হবে। ডিটারমিনেন্ট অফ মেজার অফ পপুলেশন গ্রোথ, বার্থ রেট, ডেথ রেট, মাইগ্রেশন, অর্থাৎ কোন কোন নিয়ন্ত্রকগুলো পপুলেশনের গ্রোথকে নিয়ন্ত্রণ করে বা সেগুলোকে ডিটারমিনেন্ট করে, মেজার করে, মাপতে সাহায্য করে। ডেথ রেট, বার্থ রেট এবং মাইগ্রেশন মানে হচ্ছে জন্মহার, মৃত্যুহার এবং পরিব্রাজন, ঠিক আছে, এগুলো পড়তে হচ্ছে। ইউনিট 2 রয়েছে সেটেলমেন্ট মানে হচ্ছে জনবসতি। জনবসতি বলতে কি বোঝাচ্ছি, অর্থাৎ ক্লাসিফিকেশন, টাইপস, প্যাটার্ন অফ সেটেলমেন্ট, কোন জায়গায় জনবসতি কেমন, এটাও কিন্তু পুরো পৃথিবীব্যাপী পড়তে হবে। একই সঙ্গে ফ্যাক্টর ডিটারমাইন অ্যান্ড টাইপস অফ রুরাল সেটেলমেন্ট, যে সমস্ত জায়গায় পৃথিবীর যে সমস্ত জায়গায় গ্রামীণ বসতি রয়েছে সেই গ্রামীণ বসতিগুলো কী কী টাইপসের হয় এবং কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করে এই বসতিগুলো ক্ষেত্রে। একই সঙ্গে ফাংশনাল ক্লাসিফিকেশন অফ আরবান সেটেলমেন্ট, অর্থাৎ আরবান মানে কি, নগর জনসংখ্যা, শহরের জনসংখ্যা। শহরের জনসংখ্যার ফাংশনাল মানে কার্যাবলীর ভিত্তিতে শ্রেণীভাগ কীভাবে করা হয়, এগুলো পড়তে হচ্ছে। প্রবলেম অফ রুরাল সেটেলমেন্ট অ্যান্ড আরবান সেটেলমেন্ট, অর্থাৎ গ্রামীণ জনসংখ্যা, গ্রামীণ জনবসতি এবং শহরের জনবসতির মধ্যে কী কী সমস্যা রয়েছে। যেমন গ্রামীণ বসতির মধ্যে যে সমস্যা রয়েছে হয়তো যোগাযোগের সমস্যা, সেরকমই আরবানের ক্ষেত্রে সমস্যা হচ্ছে হয়তো জায়গার সমস্যা, বস্তি সমস্যা, এগুলো হচ্ছে আরবানের ক্ষেত্রে। এগুলোকে আরও ডিটেলসে পড়তে হচ্ছে। এবার চলে আসছি পরের জিওগ্রাফি অফ ইন্ডিয়া, যেখানে রয়েছে 10 নম্বরের প্রশ্ন, 10 নম্বর থাকবে। এখানে কিন্তু 6টা ইউনিট পড়তে হচ্ছে, ঠিক আছে। নাম্বার 1 রয়েছে পপুলেশন অফ ইন্ডিয়া। হ্যাঁ, এখানে হচ্ছে তোমাদেরকে পড়তে হচ্ছে শুধুমাত্র পপুলেশন অফ ইন্ডিয়া, যার মধ্যে ডিস্ট্রিবিউশন, ডেন্সিটি, গ্রোথ, কম্পোজিশন, অর্থাৎ ভারতের জনসংখ্যার কীভাবে ডিস্ট্রিবিউশন রয়েছে, বন্টন, তারপর তোমার ডেন্সিটি মানে জনঘনত্ব, গ্রোথ মানে বৃদ্ধি, এগুলো পড়তে হচ্ছে, ঠিক আছে। ইউনিট 2তে ওয়াটার রিসোর্স, ভারতের ওয়াটার রিসোর্স বলতে ওয়াটার কনজারভেশন, কীভাবে জল সংরক্ষণ করা হচ্ছে, কীভাবে ওয়াটার সেট ম্যানেজমেন্ট করা হচ্ছে, রেন ওয়াটার হারভেস্টিং, নেচার অ্যান্ড টাইপস অফ ইরিগেশন সিস্টেম। একই সঙ্গে ইরিগেশন বলতে কি, ভারতের জলসেচ ব্যবস্থা কিন্তু খুব পরিমাণে করা হয়, কূপের সাহায্যে, নলকূপের সাহায্যে, এগুলো পড়তে হচ্ছে, ঠিক আছে। একই সঙ্গে ওয়াটার রিসোর্স, জল সম্পদ কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে ইউজ করলে যেটা ভবিষ্যতে সঞ্চয় হবে, এগুলো সম্পর্কে ডিটেলসে কিন্তু এই চ্যাপ্টার থেকে পড়তে হচ্ছে। ইউনিট 3তে চলে আসি, যেখানে রয়েছে মিনারেল অ্যান্ড এনার্জি রিসোর্স, অর্থাৎ মিনারেল রিসোর্স মানে কি, খনিজ সম্পদ। খনিজ সম্পদ বলতে গেলে কি কি পড়তে হচ্ছে, সেই খনিজ সম্পদগুলো ভারতে যেগুলো পাওয়া যায় তার টাইপস, কোন কোন প্রকারের হয়, কোথায় কোথায় পাওয়া যায় এবং কি কি ব্যবহার রয়েছে। তার মধ্যে কি কি রয়েছে দেখো, আয়রন ওর, ম্যাঙ্গানিজ, বক্সাইড, কপার, মাইকা। এই 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা খনিজ সম্পদ সম্পর্কে পড়তে হচ্ছে। আচ্ছা, কনভেনশনাল এনার্জি অর্থাৎ রিসোর্স, অর্থাৎ শক্তি সম্পদ, কোনগুলো শক্তি সম্পদ পড়তে হচ্ছে, কোল মানে কয়লা, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, নিউক্লিয়ার এনার্জি, এই 4টে সম্পর্কে পড়তে হচ্ছে, ঠিক আছে। নন কনভেনশনাল এনার্জি রিসোর্স, নন কনভেনশনাল বলতে যেগুলো হচ্ছে তোমার অপ্রচলিত শক্তি, যেমন হচ্ছে সোলার, উইন্ড, টাইডাল, জিওথার্মাল, বায়োগ্যাস, ইসি, ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্সন, ঠিক আছে। তাহলে এগুলো সম্পর্কে কিন্তু ডিটেলসে পড়তে হচ্ছে। এই চ্যাপ্টারটা পুরোটাই কিন্তু মিনারেল এবং এনার্জি রিসোর্সকে নিয়ে। ইউনিট 4 এগ্রিকালচার, ভারতের কৃষিকাজ, ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান ইকোনমি, অর্থাৎ ভারত হচ্ছে কৃষিভিত্তিক দেশ, সেই জন্য এই কৃষিটা ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ পড়বে। কনসেপ্ট অফ ক্রপ ক্যালেন্ডার, ক্রপ রোটেশন, শস্যাবর্তন, এগুলো পড়তে হচ্ছে। ক্রপ কম্বিনেশন, শস্য সমন্বয়, ক্রপিং ইন্টেন্সিটি, শস্যের ঘনত্ব, গ্রিন হোয়াইট ব্লু রেভলিউশন ইন ইন্ডিয়া, ভারতের সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব এবং নীল বিপ্লব সম্পর্কে পড়তে হচ্ছে। প্রোডাকশন ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ ইম্পর্টেন্ট ক্যাশ ক্রপ বলতে যে সমস্ত ক্রপ অর্থাৎ শস্যগুলো থেকে টাকা পয়সা ইনকাম করা যায় বা রপ্তানি করা যায়, যেমন জুট, কটন, সুগার ক্যান এবং টি, এগুলো পড়তে হবে। যেমন ক্লাস মাধ্যমিকে পড়েছিলে ধান, গম, এইসবগুলো, এখানে কিন্তু তোমাদেরকে ডিস্ট্রিবিউশন পড়তে হবে, কোথায় কোথায় পাওয়া যায়, ইম্পর্টেন্ট কি, জুট, কটন, সুগার ক্যান অ্যান্ড টি, হয়ে গেল। ইউনিট 5 থেকে ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, এখান থেকে কি পড়তে হচ্ছে, এখান থেকে পড়তে হচ্ছে ইম্পর্টেন্স অফ ডিফারেন্ট মোডস অফ ট্রান্সপোর্ট, অর্থাৎ ভারতে কোন কোন ট্রান্সপোর্টের মোড রয়েছে, অর্থাৎ যেমন জলপথ, স্থলপথ, আকাশপথ, এগুলো। টাইপস অ্যান্ড ইম্পর্টেন্স অফ পার্সোনাল মাস কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ মাস কমিউনিকেশন বলতে গণমাধ্যম, কি কি গণমাধ্যম রয়েছে ভারতের ক্ষেত্রে। যেমন মনে করো বললাম গণমাধ্যম একটা সংবাদপত্র,
রেডিও, টেলিভিশন, বর্তমানে রয়েছে ইন্টারনেট, তারপর রয়েছে বিভিন্ন ধরনের সোশ্যাল নেটওয়ার্ক, সব প্রত্যেকটাই কিন্তু গণমাধ্যম, ঠিক আছে, এগুলো কিন্তু পড়তে হচ্ছে। পরে আসছি লাস্ট ইউনিট, ট্রেড অ্যান্ড ইকোনমি। ট্রেড অ্যান্ড ইকোনমির মধ্যে কী পড়তে হচ্ছে? কনসেপ্ট, ক্লাসিফিকেশন, বেস, ইম্পর্টেন্স। অর্থাৎ যে ট্রেড মানে কি, ব্যবসা বাণিজ্যের ব্যাপারটা, এখানে কনসেপ্ট কী কী রয়েছে, ক্লাসিফিকেশন কী রয়েছে ট্রেডের, আর এর সঙ্গে কোন বেস রয়েছে, এর ইম্পর্টেন্স কী, ভারতের ট্রেডের কী ইম্পর্টেন্স, এই হলেই তোমাদের কিন্তু থার্ড সেমিস্টার কমপ্লিট। তাই এত বড় সিলেবাস তোমাদেরকে সেইভাবে পড়াশোনা করতে হবে এবং এমসিকিউ প্রশ্ন মানে কিন্তু সেইভাবে তৈরি হতে হবে। তৈরি থাকো। আর একটা জিনিস মাথায় রাখবে, ভূগোলের ক্ষেত্রে তুমি যদি এত বড় সিলেবাস একটু স্মার্টলি না পড়ো তাহলে কিন্তু সিলেবাস শেষ করতে পারবে না। কাজেই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো বা আমাদের অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থাকো, তোমাকে শিখিয়ে দেবো কীভাবে পড়াশোনা করলে ভালো মার্কস পাওয়া যাবে, 35কে 35 নাম্বারই কমন পাওয়া যাবে। তার জন্য অবশ্যই জয়েন হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। একই সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।